পরদিন সকাল পেরিয়ে প্রায় রাত। ঘরবন্দি মেঘা। সেই যে নিজেকে ঘরে আটকে নিল আর খোলেনি দোর। বলা চলে রৌদ্র বাড়িতে থাকলে সে দোর খোলে না। বেপরোয়া ছেলে সেসবে ধার ধারিনি এখনো। বাড়িতেই নেই সে। মেঘাকে দেখেনি কালকের পর। আজ সকালে বেরিয়ে গেছে, এই অবধি ফেরেনি। ডিনারে বসবেন সকলে। টেবিলে খাবার সাজানো হচ্ছে। সাফা একা একা নিচে নামলো। ওকে একা দেখে চোখ সরু করলেন তোফায়েল কাবির। ডেকে শুধালেন, সাফা, মেঘা কোথায়? ও তো রুমে। খাবে না? নিচে আসবে না, রুমেই খাবে। মিনমিনে গলায় উত্তর করল সাফা। বসে না থেকে উঠে দাঁড়ালেন তোফায়েল কাবির। আর কোনো কথা না বলে সোজা উপরের দিকে পা বাড়ালেন। নক করলেন মেয়েটার ঘরের দরজায়। কাবাডের সামনে দাঁড়িয়েছিল মেঘা। এলোমেলো হয়ে আছে ওর সব কাপড় চোপড়। বেডের উপর একটা লাগেজও আছে। নিজের ড্রেসগুলো গোছাচ্ছে রমণী। ও ভেবেছিল হয়তো সাফা অনুমতি দিল না দেখেই। ঘরে ঢুকলেন তোফায়েল কাবির। মেঘার কর্মকাণ্ড নীরবে পরখ করলেন প্রথমে। নিশ্চুপ থেকে ধীর গলায় ডাকলেন, মেঘা, এসব কি করছো? সচকিতে চায় রমণী। ভদ্রলোককে দেখে অপ্রস্তুত হলেও মুচকি হাসে। কাবাডের সামনে থেকে সরে আসে। এই তো বাবা, কাপড় গোছাচ্ছি। এসব কেন? ও মা, প্রিপারেশন নেব না আগে থেকে? আর তো কিছুদিন, এখনই গুছিয়ে রাখছি। পরে ঝামেলা বাঁধাবো না আর। শুধু টুক করে কেটে পড়ব। থমকান তোফায়েল কাবির। বুক চিরে দীর্ঘশ্বাস ফেলেন নিঃশব্দে। কণ্ঠ নুইয়ে আসে দ্বিগুণ। আমি তোমাকে রৌদ্রের থেকে দূরে থাকতে বলেছি, আমাদের থেকে নয়। তোমাদের থেকেও দূরে থাকাটা অভ্যেস করে নিচ্ছি বাবা। দূরে যাব যে। মেঘা, হ্যাঁ, নিচে চলো, ডিনার করবে। মেঘা স্থির হয়ে গেল। নরম চোখে তাকালো ভদ্রলোকের দিকে। শান্ত কণ্ঠে বলল, তুমি যাও বাবা, আমি আসছি। প্রস্থান করলেন ভদ্রলোক। মেঘা তার প্রস্থানের পিঠে মুচকি হাসে। ঘাড় উঁচিয়ে বুক ফুলিয়ে শ্বাস ফেলে। কাপড়গুলো এলোমেলো হয়ে আছে। কিছু কিছু বাইরে রেখে বাদবাকিগুলো গোছাবে। এত সব জিনিসপত্র ওর। কতগুলো লাগেজ লাগবে কে জানে। সবে একটা গোছাতে শুরু করেছে। লাগেজটা ওভাবেই রেখে চেন আটকে দিল। বিছানা থেকে নামিয়ে সেটাকে রাখল কাবাডের একপাশে। পুরো আলমারি জুড়ে ওর কত শত জিনিস। মেঘা চোখ ঘুরিয়ে দেখে। ধীরে ধীরে হাত বোলায় নিজের জিনিসগুলোর উপর। রৌদ্র ফিরল 12টার পর। ততক্ষণে সবাই ঘুমে কাদা। ফ্রেশ হয়ে নিচে নামল সে। আপন খেয়ালে নিজের জন্য 1 কাপ কফি বানিয়ে আবারও উঠল। ঘরে পৌঁছানোর আগে করাঘাত করল রমণীর দোরে। ধাক্কা দিল, দরজা খুলল না। কপাল কুঁচকে আসলো নির্বিকারে। চোখ সরু করে দরজার আগাগোড়া নজরে নিল। আজ আবার দরজা আটকানো। শক্তি খাটানোর চেষ্টা করল সে। কিছুতেই খুলতে পারল না। মেঘা দরজা আটকে ঘুমালো। সাফা দরজা খুলে রাখত ঘুমানোর আগে। রৌদ্রের কথা মোতাবেক মেঘার ঘুমানো অবধি জেগে থাকত সে। আজও দরজা খুলে দেয়নি। বিব্রত হয়ে মুখ খিচে নেয় রৌদ্র। কফির মগটা চেপে ধরে গটগটিয়ে নিজের ঘরে যায়। ফোন তুলে সাফার ফোনে কল লাগায়। 2-3 বার রিসিভ হয় না। চতুর্থবার রিসিভ হতেই চাপা স্বরে ধমকায় রৌদ্র, গবেট, তোকে বলেছিলাম না দরজা খুলে ঘুমাবি? মনে নেই? আর চকলেট পাবি না বলে রাখলাম। চকলেট নিতে চাইলে দরজা খুলে দে। ফোনের ওপাশ থেকে কিছুই শোনা গেল না। নীরবতা দেখে রৌদ্র ঘর থেকে বেরিয়ে এ ঘরের দরজার সামনে আসতে আসতে আবার ধমকায়, কি হলো? দরজা খুলতে বলেছি, কানে যায়নি? টুংটুং করে ফোন কাটার আওয়াজ কানে বাজল। রৌদ্র ভাবল হয়তো সাফা উঠেছে, কিন্তু না,
মিনিট কয়েক দরজার সামনে দাঁড়িয়ে থাকার পরও কোনো কিছুর আভাস পাওয়া গেল না। চরম রাগে চোয়াল শক্ত হয়ে আসে রৌদ্রের। কফির মগটা রুমে রেখে এসেছে। ফোনটা মুঠো করে পকেটে ঢুকিয়ে নিল। রাতের নিস্তব্ধতায় গুমোট চারপাশ। দূরে কোথাও কেউ শ্বাস ফেললেও তার শব্দ শোনা যাবে। সেই জায়গায় রৌদ্র সিদ্ধান্ত নিল দরজা ভাঙার। যেই ভাবার সেই কাজ। একটু পেছালো। আকপিছ না ভেবেই আচমকা সজোরে একটা লাথি বসালো দুই কপাটের দরজায়। অমনি হাট করে দমকা শব্দ তুলে ঠাস করে খুলে গেল দরজাটা। দুটো কপাট মিলে গেল দুই দিকে। এক পাশে টেবিল, অন্য পাশে দেয়ালের সাথে বাড়ি খেয়ে বিকট শব্দ তুলে কাঁপল বাড়ি শুদ্ধ। ছিটকিনি ভেঙে গেছে। রৌদ্র পরোয়া করল না। করেছি বা কবে। হাঁফ ফেলে ঘরে ঢুকল। বেঘোরে ঘুমের অতলে হারিয়েছে দুই রমণী। এই যে বিকট শব্দ হলো, তাতেও কোনো প্রতিক্রিয়া নেই ওদের মাঝে। নড়চড় দেখা গেল না কারোর। রৌদ্র বাম পাশের সাফাকে দেখে কিরমিরিয়ে বিড়বিড় করল, গাব্বু, মরেছিস ঘুমের রাজ্যে। আর যদি চকলেট দিয়েছি তোকে, তাহলে নিজের নাম বদলে রাখবো আমি। গবেট একটা। ঠিকঠাকভাবে ছোট্ট একটা দায়িত্ব পালন করতে পারিস না। ঘুমন্ত রমণীর কানে পৌঁছালো না। ফোঁস করল রৌদ্র। নিজেকে ধাতস্থ করে খাটের ডান পাশে পা বাড়ালো। মেঘা শুয়ে আছে ডান কাত হয়ে। একটু গুটিয়ে ঘুমিয়ে আছে। হাঁটু ভাঁজ করে মুড়ে ওর সম্মুখে মেঝেতে বসে রৌদ্র। হলদে ড্রিম লাইট জ্বলছে, যার আলোয় রমণীর ফর্সা চেহারা হলদেটে দেখাচ্ছে। এদিকে দরজার বিকট শব্দে ঘুম ভেঙেছে আদ্রের। পাশেই তার রুম। চমকে উঠেছিল সে। ধরফর করে বাইরে বেরিয়েছে। চোখ নিভু নিভু ঘুমের ভারে। চোখ ডোলে করিডোরে এপাশ ওপাশ তাকাতেই দেখতে পেল মেঘার সাফার ঘরের দরজা শটান খুলে রাখা। কয়েক স্তর ভাঁজ পড়ল ওর কপালে। পরীক্ষণের উদ্দেশ্যে একটু পা এগোতেই দরজার বাইরে থেকে ভেতরকার দৃশ্য নজরে পড়ল। আবছা ক্ষুণ্ণ আলোয় প্রথমেই নজরে পড়ল রৌদ্রের উপর। মেঝেতে বসে মেঘার দিকে ঝুঁকেছে সে। রমণীর অবিন্যস্ত কেশরাশি কুণ্ডুলি পাকিয়ে ছিটিয়ে রয়েছে বালিশে। মুখের উপর আছড়ে পড়েছে গুচ্ছ কয়েক। রৌদ্র হাত বাড়িয়ে তা সরিয়ে দিল। দৃশ্যমান করল একবিংশীর পূর্ণ মুখশ্রী। আদ্রকে এভাবে দেখা মাত্রই ভ্যাবাচাকা খায়। ঘুম ঘুম চোখজোড়া বৃহৎ হয়ে আসে তার। চটপট ঘন পলক ফেলে ঢোক গেলে মাথা ঝাঁকিয়ে পিছিয়ে আসে। রৌদ্র মেঘার ঘরে। তার মানে ঘরে ঢোকার জন্য দরজা ভাঙল সে। আর এটারই শব্দ হলো। বিস্ময়ে মুখ ফাঁক হয়ে আসে তার। জিভে কামড় বসিয়ে দ্রুত জায়গা ত্যাগ করে আরও কিছু দেখে ফেলার আগেই। এদিকে রৌদ্রের উদ্বেগ নেই। প্রশান্তি পেয়েছে সে। ঠান্ডা হয়েছে সব উদ্বিগ্নতা। চোখ বুজে দীর্ঘ সময় ধরে রাখল নিজেকে। অনেক আগেই মাথাটা নামিয়ে রেখেছে মেঘার বালিশের পাশে মাথার কাছটায়। কপাল ছুঁই ছুঁই দুজনার। ইদানিং বেশ ঠান্ডা পড়েছে। কমফোর্টার মুড়িয়ে জড়সড় হয়ে শুয়ে আছে একবিংশী। তার গরম শ্বাস ক্ষণে ক্ষণে আছড়ে পড়ছে বেপরোয়া লোকটার মুখের উপর। রৌদ্রের কেমন শিরশিরে ঠান্ডা অনুভূত হয়। আলগোছে মাথা উঁচায় সে। একটু এগোয়। ঘুমন্ত রমণীর মুখখানার 3 স্থানে 3টে পরশাকে। প্রথমেই চিকন লতার সূক্ষ্ম নাকফুলটায়। দ্বিতীয়ত ভ্রুর পাশের কাটা দাগটাকে নির্দিষ্ট করে। আর তৃতীয়ত পাতলা অধরের এক কোণে। রমণী ঘুমিয়ে, তাই বাধা দেওয়ার কেউ নেই। মৃদু মৃদু পরশ বুলিয়ে সরে আসে রৌদ্র। রমণীর বাম গালে হাত রাখে। এবারে চতুর্থ পরশটা আঁকে একবিংশীর বন্ধ চোখের কার্নিশে। ঠোঁট সরাতেই অনুভূত হয় ঠোঁট ভেজা তার। কেমন নোনা স্বাদ পায়। কপাল গোটায় সে। এই মেয়ে কি ঘুমের ঘোরে কাঁদছে নাকি?
চোখের পাপড়িতে পানি জমল কি করে? রৌদ্র বোঝে না। আর একটু ঝুঁকে আবারও ঠোঁট ছোঁয়ায় নেভানো পত্রযুগলের পিঠে। একই নোনা স্বাদ পায় পুনরায়। তবে বেশি ভাবল না এই নিয়ে। হয়তো ঘুমের মধ্যে চোখে পানি জমেছে, এটা স্বাভাবিক। মিনির ক্ষেত্রে দেখেছেও, ঘুমিয়ে ঘুমিয়ে কাঁদে মিনি। রিসা বলতো এটা হয় অনেকের। আরামে ঘুমোচ্ছে এই মেয়ে। রৌদ্র রোজ রাতে ওর রুমে আসে। একদিনও আভাস পায় না এই মেয়ে। কি গভীর ঘুম তার। রৌদ্রর ঘুম কেড়ে আয়েসে রয় এই রমণী। রৌদ্র কেমন নিদারুণ কণ্ঠে বিড়বিড় করে, ইডিয়েট, তোর কাছে আসার জন্য কত কি করতে হয় আমায়, কত অশান্তি লাগে তোর বিরহে। তুই এভাবে আরামে ঘুমাস কি করে আমি হীনা? একটুও কষ্ট হয় না? আমার যে কষ্ট হয়, খুব কষ্ট হয়। কবে ঘুচবে এই যন্ত্রণাগুলো? কবে হবি আমার? দীর্ঘ ছুটির পর আজ থেকে ভার্সিটি শুরু নতুন করে। নতুন সেমিস্টারে ভর্তি প্রক্রিয়া শুরু আজ থেকেই। মাঝে দিন কয়েক কেটেছে, ছুটি শেষ। প্রথম দিন হওয়াতে মেঘার সাফা ভার্সিটি মিস দেয়নি আজ। ফিরেছে সেই চিরচেনা প্রাঙ্গণে। মেঘা আসতে চায়নি। সে তো আর পড়বে না এখানে, রেজিস্ট্রেশন করবে না নতুন করে। তাহলে এসে কি হবে? সাফা জোরপূর্বক নিয়ে এসেছে ওকে। প্রথম দিনেই ফর্ম পূরণ করে রাখবে ওরা, বাকিটা আদ্র সামলে নেবে। মেঘা মূলত এসেছে শিশিরের সাথে দেখা করার জন্য। সাফা শিশিরকেও ডেকেছে। ক্যাম্পাসে ভিড় খুব আজ। কতগুলো দিন বাদ পুনরায় সমাগমে মুখর হয়ে উঠেছে ভার্সিটি প্রাঙ্গণ। মেঘা, সাফা আর শিশির গেটের ভেতরে মিলিত হয়েছে। ফর্ম তুলে পূরণ করা শেষ ইতোমধ্যে। মেঘা ফর্ম তোলেনি। শিশির তা দেখে শুধালো, তুই ফর্ম তুলবি না? মেঘা কেবলই মাথা ঝাঁকায় দুই দিকে। বেশি ঘাটে না শিশির। কাউকে জোরপূর্বক অতিরিক্ত প্রশ্ন করার অভ্যেস নেই তার। সময়ও নেই হাতে। খুব অল্প সময় নিয়ে বাইরে বেরিয়েছে। ফিরতে হবে শীঘ্রই। মাঝে আবার আরও একটা কাজ আছে, সেটার জন্য ছটফট করছে রীতিমতো। সাফা এপাশ ওপাশ তাকাচ্ছে। অপেক্ষায় আছে আদ্রের। আদ্র নিচতলার একটা কেবিনে ওদের বসিয়ে রেখে চলে গেছে। আসলেই ওর হাতে এই কাগজটা তুলে দিয়ে নালিশ ঠুকবে মেঘাকে নিয়ে। এই মেয়ে যে ফর্ম তোলেনি তা জানাবে আগে। আদ্র আসলো ক্ষণিকের মাঝে। ওর কাজ নিয়ে এখানে। মেঘার সাফাকে নিয়ে এসেছিল শুধু। অফিস রুমে ছিল এতক্ষণ। ও আসতেই তেড়ে গেল সাফা। ভাইয়া দেখো, মেঘা ফর্ম তোলেনি। আমি কতবার বললাম শুনছে না ও। আদ্র কেবলই মলিন উত্তর করল, তুলতে হবে না। ওর হাতে একটা পেপার। মেঘা চোখ বোলায় সেটার দিকে। বুঝতে বাকি রয় না। দীর্ঘ হাঁপ ছেড়ে বলে, লাভ নেই ভাইয়া, এই কদিনের জন্য ক্লাস করে কি হবে? লাভ লস তোকে বুঝতে বলিনি। টুকটুকি, ফর্ম দে। সাফা বাড়িয়ে দিল ওর কাগজটা। পিছু ফিরে শিশিরের উদ্দেশ্যে বলল, শিশির, তোরটাও দে না, ভাইয়া জমা দিয়ে দেবে। বেকার বেকার তোকে আর ঝামেলা পোহাতে হবে না। শিশির তাকালো আদ্রের দিকে, তবে আদ্র তাকালো না। এতক্ষণেও চোখ তোলেনি। কপালে কেমন ভাঁজ। সাফার আগ বাড়িয়ে বলা কথায় বোধহয় বিরক্ত হলো। আদ্র জমা দিলে একটু হলেও রেহাই পাবে মেয়েটা। নয়তো ঝামেলা পোহাতে হবে আলাদা করে। সময় পার হবে অনেকটা। হাতে সময় নেই। আদ্রের বিরক্তি বুঝে দোনামোনা করল মেয়েটা। থাক, আমি দিয়ে আসছি। কথা শেষ হতেই আদ্র ওর দিকে হাত বাড়িয়ে দিল। চোখ নিচু করেই রাশভারী গলায় বলল, দাও। রক্ষা পায় মেয়েটা। তড়িঘড়ি করে ওর হাতে কাগজটা ধরিয়ে দিয়ে বলে, থ্যাংক ইউ স্যার। আদ্র বিপরীতে কিছুই বলল না। গুরুভার কণ্ঠে না তাকিয়েই বলল, তোরা গেটের বাইরে যা,
আমি আসছি। রমণীরা গেটের বাইরে অপেক্ষমান। মিনিট কয়েক পেরিয়েছে। শিশির চঞ্চলা হয়ে বারংবার এপাশ ওপাশ তাকাচ্ছে। হাতে মুঠো ফোনটা। খচখচ করছে সে। কেউ একজনের আসার কথা। ওই যে ওর হবু স্বামী। হঠাৎ আজ কথা হলো তার সাথে। সে নাকি শিশিরের সাথে দেখা করবে। এর আগে কথা হয়নি। আজ সকালে ফোন করেছিল। বলল বাইরে দেখা করতে। সেই তাগিদেই শিশিরের বের হওয়া হয়েছে আজ। একেবারে ভার্সিটির কাজটাও গুছিয়ে নিল। তিনি বলেছিলেন গেটের বাইরে অপেক্ষা করতে। দুপুর 12টার দিকে আসবেন, কিন্তু এখন বাজে 12টা 20। আসার কোনো নামগন্ধ নেই। শিশির নিজে থেকে ফোনও দেয়নি। ফোন হাতে নিয়ে উসখুস করছে। যদি লোকটা একবার ফোন করে তাহলে অন্তত জানতে পারবে তিনি কত দূরে আছেন। মেঘার সাফার সামনে ইতস্তত সে। বারবার রাস্তার এপাশ ওপাশ তাকাতেও কেমন অস্বস্তি লাগছে। বাকি দুই রমণী ঠোঁট চেপে দেখছে ওর উদ্বিগ্নতা। হবু স্বামীর সাথে দেখা করার জন্য কতটা ব্যাকুল এই মেয়ে। আদ্র পার্কিং থেকে গাড়ি নিয়ে বেরিয়েছে। রাস্তায় উঠে একপাশে থামল সে। গাড়ির সামনের উত্তল দর্পণে ভেসে ওঠা পিছনের 3 রমণীর দিকে তাকালো। সাফা দৌড়ে গিয়ে বলে আসলো, যেন একটু অপেক্ষা করে, শিশিরের ফিয়ন্সি আসবে, দেখা করবে ওরাও। এইটুকুই যথেষ্ট ছিল শান্ত ছেলেটার মন মস্তিষ্কে অশান্তির বীজ বপনের জন্য। ক্ষণিকেই যেন দপ করে জ্বলে উঠল মস্তিষ্ক। চোয়াল হয়ে আসলো শক্ত। এতক্ষণ নিজের উপর চরম বিরক্ত ছিল সে। ওই বেয়াদব মেয়েটার উপস্থিতিও কেমন অস্থিরতা সৃষ্টি করছিল। তাই তো তাকায়নি একবারও। সব উচাটন সামলাতে চোখ নামিয়ে রেখেছিল। কেমন অস্বস্তি হচ্ছে। ওই মেয়েকে নিয়ে হঠাৎ কিসের এত মাথা ব্যথা ওর? কেন এত খারাপ লাগে? এই কয়দিনে মাথাটা পুরো ঝালাপালা করে দিয়েছে ওই বেয়াদবটা। 2 হাতে স্টিয়ারিং শক্ত করে চেপে ধরল আদ্র। দাঁতে দাঁত পিষে চোখ খিচে বন্ধ করল। সিটে মাথা এলিয়ে মুখ গোল করে শ্বাস ফেলল আলতো মাথা ঝাঁকিয়ে। বোঝালো নিজেকে, আর ভুলেও তাকাবে না ওদিকে। ওই মেয়ের কথা ভাববেও না। যে মেয়ের নামটা অবধি মনে থাকে না, সেই মেয়েটাই পুরো মন মস্তিষ্কের কার্যক্ষমতা ছিনিয়ে নিয়ে পুরোটাই দখলদারি চালিয়ে বসে আছে। উদ্গ্রীব করে ছেড়েছে শটানি যুবককে। আজব তো। আগে এমন হতো কই? ওর বিয়ের বার্তা পাওয়ার পর থেকেই একই আনচান শুরু হয়েছে। পেছনে 3 রমণী দাঁড়িয়ে। ক্ষণিকের ব্যবধানে একটা বাইক এসে থামল ওদের সামনে। বাইকে 2 জন। সামনের জন মাথায় হেলমেট খুলতেই ধক করে ওঠে শিশির। এ তো সেই লোক যাকে সেদিনও এক পলকে দেখেছিল। এই সেই লোক যার অপেক্ষায় অধীর হয়ে দাঁড়িয়ে আছে ও এখানে। আয়ান নামটা অস্ফুটে বিড়বিড় করে শিশির। আয়ানের পেছনে আরও একজন। কেমন উচ্ছৃঙ্খল পোশাকে বখাটে দুটোই। শিশির আর চোখে মেঘার সাফাকে দেখে। এক ধাপ এগোয় অতপর। বাইকটার পাশে দাঁড়াতেই কাঙ্ক্ষিত ছেলেটা চিবিয়ে বলে হুট করি, উঠে বস। তৎক্ষণাৎ কপালে ভাঁজ পড়ে শ্যামালিনী কন্যার। বুঝে পায় না। অস্ফুটে উচ্চারণ করে, জি। বাইকের পেছনে ওঠ, লং ড্রাইভে যাব তোকে নিয়ে। এই টনি, চেপে বস একটু, তোর ভাবি বসবে তোর পিছে। মুখখানা কুঁচকে আসে শিশিরের। এমন ব্যবহার আর কথার মানে বুঝল না সে। ফোনে যখন কথা বলল তখন তো ঠিকভাবেই কথা বলেছে। এখন এভাবে কথা বলছে কেন? পেছনে সাফার মেঘাও কপাল কুঁচকে শুরু করেছে। একে অপরের দিকে তাকালো ওরা। এটাই তাহলে শিশিরের ফিয়ন্সি। কেমন বখাটে ছাপ স্পষ্ট চেহারায়। পোশাক আশাকের ঠিক নেই। 2 হাতের 10 আঙ্গুলে 10টা আংটি। হাতের কবজিতে অগণিত প্যাঁচানো রূপোলি চেন।
গলায় আরও দুটো। এখানে ওখানে বখাটেদের উৎপাত দেখেছে সাফা আর মেঘা। সেসব বখাটেদের থেকে কোনো অংশে কম নয় এরা। ভাবসাব আর চেহারা সুরত এক। তাজ্জব বলল ওরা। শিশিরও তাই। সেও বিস্ময়ে হতবাক। আগের দিন যখন আয়ানকে দেখল এভাবে দেখেনি। বেশ পরিপাটি ভদ্রসভ্য সাজ পোশাকে দেখেছিল। ঢোক গেলে মেয়েটা ঠোঁট ভিজিয়ে বলে, আপনার সাথে দেখা করার কথা ছিল। ডেকেছিলেন আপনি। বলেছিলেন কিছু বলার আছে। যা বলবেন এখানেই বলুন, আমি বাড়ি ফিরব। পেছনের ছেলেটা কেমন করে হাসে। সেই শুরু থেকেই বৃষ্টি নজরে চেয়েছিল শিশিরের দিকে। এবার তাকালো শিশিরের পেছনে সাফার মেঘার দিকে। কেমন গা দুলিয়ে বৃষ্টি ভঙ্গিতে হাসলো আবারও। দুই রমণীকে আগাগোড়া পরখ করতে করতে বাজি ইঙ্গিতে বলল, আরে মামা, আগে বলবি তো। তোর পাখির সাথে দেখি আরও দুইটা এক্সট্রা পাখি আছে এখানে। আমি না হয় আমার বাইকটাও নিয়ে আসতাম। শুধু তুই কেন লং ড্রাইভে যাবি? আমিও যাব। তোর সাথে একটা আর আমার সাথে না হয় দুটো মাল যেত। উফ, দেখেছিস মাল দুটো? করা না? একেবারে খাসা হতো ওদের সঙ্গ নিতে। বৃষ্টি নজরের সাথে সাথে এমন বাজে কথায় ঘৃণায় মুখ বিকৃত হয়ে আসে মেঘার। চোখ মুখ খিচে ফোঁস করে ওঠে। হিসিয়ে এগিয়ে শিশিরের পাশাপাশি দাঁড়ায়। রেগে বলে দাঁত চেপে, হোয়াট রাবিশ! এসব কী ধরনের বিহেভিয়ার? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আর ভাইয়া, আপনি শিশিরের সাথে দেখা করতে এসেছিলেন তো? আপনার ফ্রেন্ড এসব কী বলছে? আপনি চুপ করে আছেন কেন এভাবে? আয়ানের কোনো প্রতিক্রিয়া নেই, বরং ওর দৃষ্টি আরও তীক্ষ্ণ হলো রমণীর শরীরের ভাঁজে। পা থেকে মাথা অবধি পরখ করল লোলুপ দৃষ্টিতে। লতানো কোমরের মাঝামাঝি দৃষ্টি আটকে চিবুক চুলকে বলল, উফ, জোস তো! কি ফিগার মাইরি! তেজও আছে দেখছি। শালি সুন্দর আসোস, এক্কেরে খাসা সুন্দর। আর এটাকে দেখ, আস্ত একটা বস্তি। কি জুটলো আমার কপালে! মাঝে কোন দিক থেকে এই বস্তিটাকে আমার জন্য বাছাই করলো কে জানে। বড়টা তবু চলে। আবিদের ভাগ্যেই ভালোটা জোটে সব সময়। আর আমার ভাগ্যে এই পচা মাল। ছ্যা, এরে নিয়ে মজাটাই আসবে না। শেষের কথাগুলো শিশিরের উদ্দেশ্যে। মেয়েটা কেবলই মূর্তবনে অবিশ্বাস্যে চেয়ে, চোখ যেন অবিশ্বাস্যে ছানা বড়া। কথাগুলো শুনে শরীরখানা কেমন ঝাঁকুনি দিয়ে ওঠে। মেঘা এবার তাকায় শিশিরের দিকে। শিশির, এসব কি হচ্ছে? এই ননসেন্স উশৃঙ্খল বকাটে ছেলেটার সাথে তোর বিয়ে? হাউ পসিবল? মেঘার কণ্ঠে একরাশ অবিশ্বাস। এদিকে আদ্র সিটে মাথা এলিয়ে উইং মিররের দিকে একদৃষ্টে তাকিয়ে আছে শান্ত চোখে। বাইকের ছেলে দুটো পিঠ ফিরিয়ে উল্টো দিকের পথে। ওদের মুখ দেখার উপায় নেই। আদ্র তো এক চোখে দেখছে অদূরে দাঁড়ানো শান্ত মেয়েটার দিকে। ওরা কি কথা বলছে তাও বোঝার জো নেই। ক্ষণে ক্ষণে শ্বাস পড়ছে বুক চিরে। এক পর্যায়ে দৃষ্টিতে ঘন পলক ফেলল। এতক্ষণ ধরে কি কথা বলছে ওরা? জানতে তৎপর হয়ে উঠল তার বিচলিত মন। দেখতেও চাইল সেই ছেলেটাকে, যার সাথেই বেয়াদব মেয়েটার বিয়ে। কি যেন নাম ওই মেয়েটার? মনে করতে গিয়ে খেই হারালো। জিভের ডগায় নামটা ঘুরছে, তবে উচ্চারণ হচ্ছে না। মনে আছে, মুখে নেই। আদ্র চোখ বুজে বিড়বিড় করল, ইয়া, ভেজা বেড়াল, ভেজা শিশির। আই অ্যাম রাইট, বাট বেয়াদব, হিটস পারফেক্ট। আয়ান চোয়াল খিচে শিশিরকে আবার আদেশ করে, বাইকে ওঠ। আমার অন্যান্য ফ্রেন্ডরা দেখা করবে তোর সাথে। আমাদের আড্ডাখানায় নিয়ে যাব তোকে। জলদি উঠে বস পেছনে। শিশির তাকায় বাইকের দিকে। আয়ানের পেছনে ছেলেটা। ও বসবে কোথায়? আর যাবেই বা কেন?
কণ্ঠের রোদ আর চোখের অবিশ্বাস ঠেলে শক্ত হলো মেয়েটা। ঘন পলক ফেলে চোখের ঝাপসা ভাব দূর করল। যাব না আমি। মেঘা, চল এখান থেকে। শিশির মেঘার হাত ধরে, অহমিকায় পা বাড়ায় উল্টো পথে। অমনি বাইকে বসে থেকেই ওর বাম হাতটা খপ করে টেনে ধরে আয়ান। কেঁপে ওঠে রমণী। থরথর করে কম্পিত হয় পুরো শরীর। ঝট করে মেঘার হাত ছেড়ে তড়াক করে তাকায় আয়ানের দিকে। ততক্ষণেও বাইক থেকে নেমে পড়েছে। শিশিরের মুখোমুখি উঠে দূরত্ব ঘুচালো কিরমির করে। ভোরকে পেছায় রমণী। আয়ান চিবিয়ে চিবিয়ে বলে, এই বস্তি, কোথায় যাচ্ছিস? বলেছি না তুই আমার সাথে যাবি? আমার সাথেই যাবি তুই। তোর সাহস তো কম নয়, আমায় ইগনোর করে চলে যাচ্ছিস। আদ্র দেখেছে এইটুকু। ছেলেটা যেই না শিশিরের হাত খামচে ধরল, তেড়ে গেল ওর দিকে, সেই তৎক্ষণাৎ আদ্র গাড়ি থেকে নেমেছে ধরফরিয়ে। শিশির নিজের হাত মুছড়ে ছাড়াতে চেষ্টা করে বলল, ছাড়ুন আমায়। দেখুন, বিয়ে হয়নি আমাদের এখনো। আপনি বলেছিলেন আমার সাথে কিছু কথা বলার আছে আপনার, তাই আমি বাইরে বেরিয়েছি। আপনার সাথে অন্য কোথাও যাওয়ার জন্য নয়। মুখের ভাষা ঠিক করুন, অসভ্যতামো করবেন না। ছাড়ুন আমার হাত। আয়ান না ছেড়ে আরও শক্ত করে চেপে ধরে। ধাপে ধাপে মেয়েটার দিকে এগোয়। বিপরীতে উল্টো পায়ে পেছায় মেয়েটা। রাস্তার খাঁজে পা উঁচু নিচু হয়ে টাল হারাতে পারে যে কোনো সময়। আয়ান ক্ষুব্ধ। খুব কাছাকাছি থাকায় মদ আর সিগারেটের বিশ্রী গন্ধ অনুভব করতে পারছে শিশির। অপ্রত্যাশিত স্পর্শ আর এমন বিদঘুটে গন্ধে গা গুলিয়ে আসার দশা। কেমন রিরি করে উঠল রমণীর কোমলাঙ্গ। স্পর্শটুকু বড্ড তিক্ত লাগছে। আচমকা সেই তিক্ততা থেকে রেহাই পায় শ্যামলিনী কন্যা। এক ঝটকায় ওর হাত সেই বখাটে ছেলেটার থেকে ছাড়িয়ে নেয় কেউ। আয়ানের হাতটা এক ঝটকায় উপড়ে ফেলার ন্যায় ছিটকে ফেলে সে। আকস্মিক জোরে পিছিয়ে যায় আয়ান। আদ্র শিশিরের সামনে দাঁড়িয়ে ওকে নিজের সুঠাম দেহের আড়াল করে রাগে হিসিয়ে ওঠে বজ্রকণ্ঠে, ইউ বাস্টার্ড, তোর সাহস কি করে হয় ওকে ছোঁয়ার? একসাথে চমকায় তিন রমণী। এক মুহূর্ত থেমে আদ্র আবারও চেঁচিয়ে ওঠে, জানোয়ার, হাত ভেঙে গলায় ঝুলিয়ে রাখব যদি দ্বিতীয়বার ওকে টাচ করার চেষ্টা করিস তবে, বাস্টার্ড। আদ্রের হুঙ্কার পৌঁছেছে অদূর পর্যন্ত। আয়ান থতমত খেল, ভরকালো। আশপাশের লোকজন সহ গুটি কয়েক স্টুডেন্ট থেমে তাকিয়েছে এদিকে। সিকিউরিটি গার্ড পর্যন্ত বেরিয়ে আসলো গেটের সামনে থেকে। আদ্রকে দেখেই বিনয়ী হয়ে মাথা নামালো। ধমকালো আদ্র, সিকিউরিটি, ভার্সিটির বাইরে দাঁড়িয়ে ভার্সিটির স্টুডেন্টকে উত্ত্যক্ত করা হচ্ছে। চোখ কান কোথায় থাকে আপনাদের? থ্রো দিস আনরুলি বয়েজ আউট অফ মাই সাইট। তৎক্ষণাৎ আদেশ তামিল হলো। আয়ান কিছু বুঝে ওঠার আগেই সিকিউরিটি গার্ডরা চেপে ধরল ওকে। ওর বন্ধুকেও ছাড়ল না। বাইক রেখে পুরো ভার্সিটি চত্বরের বাইরে ছুঁড়ে ফেলা হলো ওদের। ফিরে এসে মাথা নুয়ে ভুল স্বীকার করল, সরি স্যার, আমরা দেখতে পাইনি, নেক্সট টাইম আর ভুল হবে না। শিশির মাথা নুয়ে রেখেছে। জমে এসেছে পুরো শরীর। কেমন শিরশির করছে। মেঘা ওর কাছে গিয়ে ঝাঁকায় ওকে। শিশির, আর ইউ ওকে? মেয়েটা কেবল নড়ে চড়ে ওঠে। এতক্ষণে পিছু ফিরে আদ্র। মেয়েটাকে চিবুক নুয়ে থাকতে দেখে দীর্ঘ পলকে তাকায়। কেমন রাগ লাগছে এই মেয়েটার উপর আরও বেশি। ওই ছেলেটা এর ফিউচার হাজবেন্ড। ভাবতেও মাথা চক্কর দিচ্ছে। নিজেকে সংবরণ করে চড়া গলায় আদেশ করল সে, মেঘ, গাড়িতে উঠে বস তিনজন। এই বলে গটগটিয়ে পা বাড়িয়ে গাড়িতে উঠে বসল নিজে। গাড়িতে উঠেই মেঘা দম খিচে প্রশ্ন করল শিশিরের হাত টেনে ধরে, এসব কি হলো শিশির? ওই ছেলেটার সাথে তোর বিয়ে?
মাথা খারাপ হয়ে গেছে তোর? ও একটা বখাটে, বাজে ছেলে। তুই জানতিস না এসব? গাড়িতে কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে আছে রমণী, যেন বিশাল বড় শক খেয়েছে আজ। নড়ছে না, পলকও ফেলছে না চোখে। দীর্ঘ সময় বাদ বাদ ধীরে ধীরে চোখ নিচ্ছে। ঘোলাটে হয়ে আসছে চোখ জোড়া। মেঘার প্রশ্ন শুনল সে, নিজেও তো দেখল। লজ্জায় চিবুক নুয়ে আসছে। আজ কি দেখল, এতে কি বুঝল? ওই লোকটার সম্পর্কে কিছু জানা ছিল না। ওই লোক যে এমন হবে তা ওর কভু কল্পনাতেও ছিল না। যেদিন আংটি পরালো সেদিন আবিদ বলেছিল যেন শিশির এই বিয়েটা না করে। অনেক কথা কাটাকাটি হয়েছে সেদিনও। আজ শিশির ভালো মতোই বুঝতে পারছে আবিদ সেদিন কেনই বিয়েতে অসম্মতি দেখিয়েছিল। আবিদ তার ভাইয়ের সম্পর্কে কিছুই বলেনি। বোঝানোর চেষ্টা করেছিল না বলেই। ওর না বলা কথাগুলো বোঝেনি শিশির। ইকরার কথা ভেবে নিজের দিকটা না ভেবেই অন্য কারোর নামের আংটি হাতে পড়েছে। এখন বিয়েও হবে, বাকি নেই বেশি দিন। আর এখন এসবের সম্মুখীন হলো সে। নিজেকে বোঝাতে ব্যস্ত রমণী। মনে হচ্ছে সব ভুল, কিন্তু তা নয়। মেঘা আবার ওকে ঝাঁকায়। কিরে, বল, কি করে এই বিয়েতে রাজি হয়েছিস তুই? ওই ছেলেটার সম্পর্কে জানিস না কিছু? শিশির কেবল ঠোঁট ফাঁক করে অস্ফুটে বিড়বিড় করে, না। হোয়াট? না জেনেই বিয়েটা হচ্ছে? 23 তারিখ তোর বিয়ে, আর তুই এখন এসব? শিশির, বুঝতে পারছিস ওই ছেলেটা ভালো নয়। গাড়ি থামান স্যার, আমি নামব। এক বাক্য। মেয়েটার কণ্ঠ পুরোপুরি বন্ধ হয়ে আসছে। গলায় দলা পাকিয়ে আটকাচ্ছে নিঃশ্বাস। জ্বলছে দু চোখ। যখন তখন পানি গড়াবে। কিন্তু এই দুই চোখের আবার সহজে ঝর্ণা নামানোর অভ্যেস নেই। নির্জনতা প্রয়োজন। আদ্র নীরের চোয়ালে ড্রাইভ করছিল। দৃষ্টি ছিল ফ্রন্ট মিররে। দপদপ করে আগুন জ্বলছে মাথায়। চোখ হয়ে উঠেছিল রক্তিম। রক্তবর্ণ চোখের ক্ষোভ ঢাকার জন্য গাড়িতে উঠেই চোখে সানগ্লাস লাগিয়েছে। এখনও আছে তা। শিশিরের এক কথাতেই বিনা বাক্যে গাড়ি থামালো সে। মেয়েটা গাড়ির দরজা খুলে নামতে গেলে সাফা বাধা দেয়। এই শিশির, এখানে মাঝ রাস্তায় নামছিস কেন? ঠিক নেই তুই। আই অ্যাম ওকে সাফা, ডোন্ট ওয়ারি। চলে যেতে পারবো একা, তোরা যা। খুব শীঘ্রই তোদের বাড়িতে আসব, বিয়ের দাওয়াত নিয়ে। এইটুকুনি বলে ছলো ছলো চোখে চেয়ে মুচকি হাসল মেয়েটা। বাধা উপেক্ষা করে নামলো গাড়ি থেকে। একটা রিকশা ডেকে উঠে পড়ল সেটায়। হুট তুলতেই হেঁচকি উঠল গলা চিরে। চোখ ছাপিয়ে সকলের অগোচরে টুপ করে গাল ভিজল। রিকশাওয়ালা শুধালেন, কোথায় যাবেন আপা? দম খিচে নেয় রমণী। জবান রুদ্ধ। উত্তর করার শক্তি নেই। হাতে ইশারা করে সামনের রাস্তা দেখালো। রিকশা চালক চলতে নিলেই ভরার ডাক পড়ল পিছন থেকে, দাঁড়ান। থামলেন রিকশা চালক। আদ্র এগিয়ে আসলো। গাড়ি থেকে নেমেছে শিশির রিকশায় ওঠার সাথে সাথে। মেয়েটার কাঁধে ঝোলানো ভারী ওড়নার এক পাশ নিচে নেমে এসেছে বাঁধন ছুটিয়ে। চাকা ছুঁই ছুঁই হয়ে ঝুলছে, ঢুকে যেতে পারে। অঘটন ঘটার আগেই আদ্র এসে ওড়নার এক কোণা ধরে সরিয়ে নিয়ে আসলো। পাশাপাশি দাঁড়িয়ে হুড ছাপিয়ে চোখ তুলল শিশিরের পানে। অমনি রমণীর ভেজা চোখ মুখ দেখে আঁতকে উঠল সে। মেয়েটা হাতের উল্টো পিঠে গাল মুছে নেয় আদ্রকে দেখে। এক পলকেই যেন ভেজা চোখ দুটোতে কত বিষণ্ণতা খুঁজে পেল আদ্র। শিশির ওড়না সামলে নেয়। নিজেকে স্বাভাবিক দেখিয়ে তাড়াহুড়ো করে বলে, ধন্যবাদ স্যার। মামা, চলুন আপনি। রিকশা চালক থামলেন না। মূর্তবনে থমকে যাওয়া আদ্রকে রেখেই চলে গেলেন পাশ কাটিয়ে। আজকাল আর বৃষ্টি হয় না, ঠান্ডা নেমেছে প্রচণ্ড।
জানুয়ারির প্রথম সপ্তাহ চলে। সন্ধ্যায় পুরো পরিবারের আড্ডা মজেছে। মেঘার সেই কবে থেকে রান্না শিখতে চায় রুবিনা কাবিরের থেকে। মাঝে রুবিনা কাবির শেখাতে চাইলেন, পরে আর শেখানো হয়নি। রান্না করবে করবে করেও করা হয় না মেঘার। আজকাল গুটিয়ে রাখে নিজেকে, নিচেও নামে না। কাল ভার্সিটি থেকে ফেরার পর ওই যে ঘরে উঠেছে আর নামেনি সে। ওর খাবার ঘরেই পৌঁছানো হয়। তবে আজ সন্ধ্যায় রুবিনা কাবির নিজে ডেকে নিচে নামিয়েছেন মেঘাকে। কাল থেকে মেয়েটা আরও বিষণ্ণ শিশিরের চিন্তায়। ওর সাথে কন্টাক্ট হয়নি আর। কিচেনে বাহারি পিঠা বানাতে ব্যস্ত দুই গিন্নি। সিরাত আর মেহেরও আছে, মেঘাও যোগ দিল। হরেক রকম পিঠা বানানো হবে ঠান্ডার এই মৌসুমে। চিতই বানানো হয়েছে কতগুলো। সিরাত নকশি পিঠার নকশা বুনছে মেহেরকে সাথে নিয়ে। চুলার একপাশে ভাপা পিঠা বানাচ্ছেন শাহিনা কাবির, অন্য পাশে দুধ জাল করছেন রুবিনা কাবির। মেঘা একে একে সবাইকে দেখল চোখ গোল করে। গায়ের চাদরটা ভালোভাবে টেনে নিয়ে রুবিনা কাবিরের কাছ ঘেঁষে দাঁড়ালো। পেছন থেকে কাঁধের কাছে থুতুনি ঠেকিয়ে জানতে চাইল, দুধ জাল করে কি করবে মা? দুধ চিতই। ও, আমার ফেভারিট। মুচকি হাসলেন ভদ্রমহিলা। দ্বিধাহীন বললেন, রৌদ্র খুব ভালোবাসে। অমনি মুখ চুপসে গেল মেঘার, চোখ নামিয়ে সরে আসলো। শাহিনা কাবির একে একে ভাপা পিঠা বানাচ্ছেন আর ড্রয়িং রুমে পাঠাচ্ছেন। দুই কর্তাসহ ছেলেরা খাচ্ছে ওখানে। প্লেটে আর কয়েকটা পিঠা তুলে মেঘার দিকে বাড়িয়ে দিলেন তিনি। মেঘা সেসব নিয়ে বেরিয়ে আসলো কিচেন থেকে। সোফার একপাশে বসল। আদ্র খাচ্ছে না। তা দেখে ধীরে শুধালো, ভাইয়া, খাবে না তুমি? হুম। ছোট্ট জবাব, মন উতলা। একটু পর চাপা স্বরে নিজে জানতে চাইল হাজার ইতস্ততা ঠেলে। ডাকলো প্রথমেই, মেঘ। মেঘা চেপে বসে, উত্তর করে, হুম। ওই যে ওই মেয়েটা, ওর নাম যেন কি? কোন মেয়েটা? কালকের জন, কি যেন নাম, ভুলে গেছি। কে? শিশির? হুম, শিশির। কথা হয়েছে ওর সাথে? ওই স্কাউন্ডেল ছেলেটার সাথে ওর বিয়ে? মেঘা মুখ কালো করে দীর্ঘ হুতাশ হয়ে বলল, কথা হয়নি ভাইয়া। কাল থেকে ফোন করছি ধরছে না। আর বিয়েটা তোর ফ্যামিলি থেকে ঠিক করা। ওই ছেলেটা যে অমন শিশির তো জানতেও না বোধহয়। তুমি জানো, শিশির ওর আপুর জন্য এই বিয়েতে রাজি হয়েছে। ওই ছেলেটাকেও চেনেও না। কাল সেকেন্ড টাইম মিট করেছে ওরা, তাও ছেলেটা নিজে ডেকেছিল। আর এই বিহেভিয়ার, আমার তো ভাবতেই অবাক লাগছে, ভয় হচ্ছে। শিশির কি করবে এখন? কি আবার করবে? বিয়ে করবে না ব্যাস। ও অ্যাডাল্ট একটা মেয়ে। সব কিছু জেনে নিজ চোখে ওই ছেলের ব্যাড সাইড দেখার পরও এই বিয়ে করবে ও? করবে ভাইয়া। তুমি শিশিরকে জানো না। ওকে যতটা নরম দেখো তার থেকেও বেশি নরম ও। ওকে আমরাই এখনো অবধি বুঝতে পারিনি ঠিক মতো। আদ্র আর কিছুই বলল না। খাওয়ার মধ্যে সবার নীরবতা ভাঙল বেপরোয়া ছেলের বিচলিত স্বরে। হে গাইস, কি হচ্ছে এখানে? সবাই একসাথে কি খাচ্ছ? বলতে বলতে এসে বসলো সোফায়। এই ঠান্ডাতেও শরীরে উষ্ণ কাপড় নেই। জ্যাকেট ছিল খুলে কাঁধে ঝুলিয়ে বাড়িতে ঢুকেছে। এলোমেলো চুলগুলো কপালের এখানে ওখানে লুটোচ্ছে। বসেই শব্দ করে হাঁপ ছাড়ল, যেন খুব ক্লান্ত। সাফা একপাশে চুপচাপ বসেছিল বড়দের মাঝে। রৌদ্রের কথায় প্রত্যুত্তর করল সে, পিঠা খাচ্ছি ভাইয়া, খাবে? কি পিঠা? ভাপা, আরও আছে। রৌদ্র মেঘার দিকে তাকায়। আদ্রকে ওর পাশে দেখে মারি খেচে। রমণীর ভাবান্তর নেই। ঠোঁট বাঁকিয়ে হাঁক ছাড়ল রৌদ্র। মম, ঝাল পিঠা নেই কোনো?
অনেক দিন ধরে মিষ্টি খাওয়া হয় না। একটু মিষ্টি খাওয়ার ফিলিংস হচ্ছে মম। ঝাল ঝাল কিছু নিয়ে এসো তো। নিমিষেই কটমট করে তাকায় মেঘা। বাঁকা হাসি প্রগাঢ় হয় বেপরোয়া লোকটার ঠোঁটে। না বুঝেই বলে সাফা, মিষ্টি খাবে? তাহলে ঝাল পিঠা কেন খুঁজছো ভাইয়া? ও তুই বুঝবি না, ঝাল কিছু খাওয়ার পর মিষ্টি খেতে হয়, তাই না সুইট হার্ট? মেকি স্বরে রসিকতা। নীরবে ভিমরি খায় রমণী। আদ্র আর চোখে মেঘার দিকে তাকায়। দুই কর্তা নিশ্চুপ। ছেলের অযথা ভেঙানো কথায় কান দিলেন না। রৌদ্রের সামনে থাকবে না মেঘা। সে উঠে দাঁড়ায়। ধূপধাপ পা ফেলে প্রস্থানের জন্য সিঁড়ির দিকে এগোতেই রৌদ্র নিজেও উঠে দাঁড়ায়। রমণীর পিছু নিতে নিতে বলে সবাইকে শুনিয়ে, আই অ্যাম কামিং ওয়াইফি। সিঁড়িতে পা মিলল দুজনার। মেঘার বন্দি খোপার কাটা টেনে বের করে রৌদ্র। উত্তাল কুন্তল অবিন্যস্ত হয়ে ঝাঁপাতে সময় লাগে না। তবুও রমণীর হেরফের নেই, সে নির্জীব। রৌদ্র কপাল কুঁচকে নেয়। আবেশিত হয়ে বলে রমণীর পিছু নিয়ে, হোয়াট হ্যাপেন্ড এমপি? মুখ ভার কেন? তৌসিফ কাবির নিজ থেকে বেপরোয়া ছেলের কর্মকাণ্ড নীরবে পরখ করে বলেন ভাইয়ের উদ্দেশ্যে, মেঘাকে দূরে থাকতে বলছিস, অথচ নিজের ছেলে। এই ছেলেকে আটকাবি কি করে তুই? নিরুত্তর তোফায়েল কাবির। মেঘা পায়ের গতি বাড়িয়ে দ্রুত কদমে ঘরে ঢুকেছে। দরজা আটকাতে গেলে রুখে দাঁড়ালো রৌদ্র। তবুও চোখ তুলল না রমণী। রৌদ্র দরজা ঠেলে ঝুঁকে বলল, হোয়াট সুইটহার্ট, কিছু বলছিস না কেন? কদিন ধরে দেখছি কথা বলছিস না, তাকাচ্ছিস না আমার দিকে, কি হয়েছে? মেঘা সরে আসে। ব্যালকনিতে গিয়ে বুকে হাত গুটিয়ে দাঁড়ায় নীরের ভঙ্গিতে। রৌদ্র সেখানেও পিছু নেয়। এই ইভারা, কি হয়েছে জান? রেগে আছিস কোনো কারণে? ও সরি, রেগে আছো কোনো কারণে? কি করেছি আমি বলো? এবার চুপ না থেকে চিবিয়ে বিরক্তি প্রকাশ করল মেঘা। রাইনো মুখ, দেখছেন না আমি আপনাকে ইগনোর করছি, তবুও কেন ঘুরছেন আমার পিছু পিছু? ইডিয়েট, তুই দেখছিস না আমি তোর ইগনোর পেয়ে মরে যাচ্ছি? কেন করছিস সেভাবে ইগনোর? কষ্ট হচ্ছে যে ভীষণ, সহ্য হচ্ছে না আর। প্লিজ আমাকে এড়িয়ে চলিস না এমন করে, আমি পারি না সহ্য করতে। আই ডেসপারেটলি ওয়ান্ট ইউর অ্যাটেনশন জান পাখি। বেরিয়ে যান আমার রুম থেকে প্লিজ, একলা থাকতে দিন আমায়। আমি বিরক্ত হচ্ছি আপনার উপর। কি হয়েছে? সেদিন থেকে এভাবে এড়িয়ে চলছিস আমায়? ওই লোকটা কি বলেছে তোকে? বকেছে? একবার বল শুধু। তুই তোর হাজবেন্ডের সাথে ছিলি সেদিন, ওনার কি আসে যায় এতে? ইভারা, স্পিক আপ। রাগ প্রকাশ পেল এবার। মেঘার বিমুখতা দেখে রাগ বাড়ল। কনুই চেপে নিজের দিকে ঘোরালো ওকে। দাঁত পিষে বলল, এই ইডিয়েট, কি চাই তোর? আপনার থেকে মুক্তি। বিকজ আই হেট ইউ। রমণীর দ্বিধাহীন তেজি উত্তর। এই জীবনে এই চাওয়াটা আর পূরণ হবে না তোর। বিকজ আই ওয়ান্ট ইউ। সমস্যা কি আপনার? তুই। তাহলে আমি নামক এই সমস্যার পিছে সবসময় পড়ে থাকেন কেন? লিভ মি। সলিউশনও যে তোর মাঝেই নিহিত। কি করে ছাড়ি? তোর আসক্তি যে বড্ড নেশা জান পাখি। কি করে বোঝাই তোকে? গত 5 বছরেই নেশা কোথায় ছিল? কোথায় ছিল এই বেপরোয়া আসক্তি? ঢং দেখাতে এসেছেন? দূরে যান আমার থেকে। খবরদার, নাটক করতে আসবেন না। উপ সুইটহার্ট, তোর নেশার আসক্তি যদি 5 বছর আগে প্রকাশ করতাম না, তাহলে আর খুঁজেই পাওয়া যেত না তোকে। রুডবিক কাবি রৌদ্রের বেপরোয়া আসক্তির তোপের মুখে পড়ার দম ছিল তোর সেই বয়সে? এই বয়সে আছে।